আজ 27 এপ্রিল 10 বছর পূর্ণ হলো নারায়ণগঞ্জের দেশ কাঁপিয়ে দেয়া অতি আলোচিত 7 খুন হত্যাকাণ্ডের। এরপর যেটা হয়, আমরা আসলে ফলো আপ আর খুব বেশি করি না। এত ঘটনা ঘটে, এই ঘটনাটার যে একটা আলাদা ডাইমেনশন আছে, আমরা সেগুলোর খোঁজ নিজেদের দিক থেকে রাখি না। পত্রপত্রিকা মাঝে মাঝে রিপোর্ট করে, যেমন আজ আমারও মনে পড়লো প্রথম আলোর একটা রিপোর্ট দেখার পর, এবং এই তথ্যটা দেখা যে হাইকোর্টের রায় হয়ে যাওয়ার পরও 5 বছর কেটে গেছে, কিন্তু আপিল বিভাগে সেটা শুনানিই শুরু হয় নাই। এই যাদের মৃত্যুদণ্ড হয়েছে সেটার আমাদের একটু রিক্যাপিচুলেট করি। এবং এই হত্যাকাণ্ডটার বিচার অনেক আগে ভিজিবলি করা উচিত ছিল, কারণ এটা এমন এক ঘটনা যেটা একটা অকল্পনীয় বাস্তবতা আমাদের সামনে এনেছে। আমরা খেয়াল করব 2014 সালে প্রথম কথা এটা হয়েছিল। তখন একটা নির্বাচন ছাড়া সরকার ক্ষমতায় এসছে, 5 জানুয়ারি আমাদের মনে থাকার কথা। এরপর এপ্রিলে এই ঘটনা হয়েছে, এবং এর আগ থেকেই অ্যাটলিস্ট আমি অন্তত নিজে দীর্ঘদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি। এটা বিএনপির সময় যখন শুরু হয়েছিল তখন থেকেই বলছি। মানে যখন লেখালেখি শুরু করি তখন বিএনপি শাসন আমল চলে গেছে, তখন থেকেই লিখছি। এবং আমি রিপিট করি কথাটা, বিএনপি তার ওই শাসন আমলে যে বিভৎস একটা কাণ্ড ঘটিয়েছে দেশের জন্য, সেটা হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে ইন্ট্রোডিউস করা। যাই হোক, সেই ঘটনা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করেছি, যারা মানবাধিকার সংস্থাগুলো তো করেছেই, কিন্তু এই হত্যাকাণ্ডটা একটা নতুন ডাইমেনশন তৈরি করলো। সেটা হচ্ছে, কাউকে আপনি হত্যা করতে চান, আপনার হাতে যদি যথেষ্ট টাকা থাকে তাহলে আপনি র্যাবকে টাকা দিয়ে এরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন। ফলে এটাকে একটা অ্যাপারেন্টলি সাধারণ ধরনের ক্রসফায়ার মনে হতে পারে, যেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকারের পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝখান থেকে আপনার পারপাস সার্ভড হয়ে গেল। আমরা তখন এই আলোচনা করছিলাম, সরকার যদি কোনো বাহিনীকে দিয়ে এই কাজটা করে তবে তো সে কিছু প্রাইভেট প্র্যাকটিস করবেই। এটা প্রাইভেট প্র্যাকটিসের একটা নজির হয়ে দাঁড়িয়েছিল। ঘটনা হচ্ছে, এই ঘটনাটা শেষ পর্যন্ত জানাজানি হলো বলে আমরা এটা বুঝতে পারলাম আমাদের এই প্রশ্ন আসলে করা উচিত। আজ যে পরিমাণ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বা কিছু মানুষ অ্যাটলিস্ট থাকবে যারা আসলে এরকম প্রাইভেট প্র্যাকটিসের কারণে মারা গেছে। আপনি টাকা দিয়েছেন, টাকা দিয়ে আপনার প্রতিপক্ষকে র্যাব দিয়ে ক্রসফায়ারে দেওয়া বলে, তোকে কিন্তু ক্রসফায়ারে দিয়ে দেবো, সেই চেষ্টা করেছেন। হতে পারে, আমরা আজও জানি না, কোনোদিন ইতিহাসে আমরা হয়তো সেগুলো বের করে আনতে পারবো। ঘটনাটার একটু রিক্যাপিচুলেট করি, তারপর কয়েকটা কথা একটু বলা দরকার, সেগুলো বলবো। সেটা হচ্ছে, নারায়ণগঞ্জের এক ভদ্রলোক জনাব নূর হোসেন, নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর জনাব নজরুল ইসলামকে হত্যা করতে চান। সে কারণেই ঘটনাটা ঘটে। এবং আমি একটু পড়ি। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র জনাব নজরুল ইসলাম সহ 5 জনকে অপহরণ করে। নজরুল ইসলামের সাথে যারা ছিলেন সবাইকে অপহরণ করে ফেলা হয়। বিষয়টি দেখে ফেলা নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষা নদীতে 7 জনের লাশ পাওয়া যায়। আমরা এই ঘটনা জানলাম, মানে 2 জন দেখে ফেলেছে তাই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং হত্যা করে ফেলা হয়েছে। কি মর্মান্তিক কোইন্সিডেন্স! তারা যদি না দেখতেন 2 জন বেঁচে যেতেন, এবং 5 জনের মধ্যে সবাইও টার্গেট ছিলেন না, তারা নজরুলের সাথে ছিলেন বলে সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। এবং এই নূর হোসেন একবার ভারতে পালিয়ে গিয়েছিলেন, এবং তখন এই আলাপ বা আলোচনা এসেছিল, আমরা একটা অডিও শুনেছিলাম যেখানে রীতিমতো ওখানে কারোর সাথে যোগাযোগ আছে কিনা, পাসপোর্টের সিল আছে কিনা, এই রকম একটা কথোপকথন নারায়ণগঞ্জের অতি বিখ্যাত এবং আলোচিত রাজনৈতিক নেতা জনাব শামীম ওসমানের সাথে আছে, এবং উনিও তাকে সাহায্য করেছেন কি, এই প্রশ্ন আমাদের মধ্যে দীর্ঘকাল আলোচনা হয়েছে। শুধু সেটা না, এই ঘটনার পর সামরিক, যেহেতু র্যাবের মধ্যে ওখানে 3 জন সামরিক কর্মকর্তা অন্তত ছিলেন, সেখানে যেটা দাঁড়ায় যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল না, এবং হাইকোর্ট রীতিমতো তাদেরকে গ্রেফতারের আদেশ দিয়েছিল, সেই আদেশটাও পালন করা হচ্ছিল না। মানে আমরা একটা ঘটনা, আমাদের সামনে অনেকগুলো বাস্তবতা আনা হয়। এমনকি হাইকোর্ট বলে দিয়েছিল কিভাবে গ্রেফতার করতে হবে। যদি আইনের এক্সিস্টিং যে অভিযোগনামায় সেটা না হয়, তাদেরকে 54 ধারায় গ্রেফতার করো, সেটাও বলেছিল। এবং এদেরকে গ্রেফতার করায় কোনো বাধা নেই। এটা হাইকোর্টের চাইতে আইনগত এই ব্যাপার হাইকোর্টের চাইতে কে বোঝে, কিন্তু গড়িমসি হচ্ছিল। শেষ পর্যন্ত গ্রেফতার করতে বাধ্য হয়, কারণ হাইকোর্টের নিয়ে চাপ দিয়ে যাচ্ছিল, এবং রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হাইকোর্টের এই উৎসাহ এবং আগ্রহ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল। আমাদের মনে আছে এগুলো।
এবং আমরা জানি এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, যিনি এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন একজন লেফটেন্যান্ট কর্নেল, ইনি একজন প্রতিষ্ঠিত বড় আওয়ামী লীগ নেতা জনাব মায়া তার জামাতা হন। সুতরাং তিনি তখন মন্ত্রীও ছিলেন সেই সরকারের সময়, আর বড় নেতা তো উনি দীর্ঘকাল থেকে ছিলেনই। সো এই যাবতীয় ঘটনাগুলো একত্র হয়ে এখন এই পরিস্থিতি। 2016 সালে প্রাথমিকভাবে রায় হয়ে গিয়েছিল, সেখানে 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর আপিল বিভাগে যখন তারা আপিল করেন তখন 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে, 11 জন আসামির পরিবর্তন করে যাবজ্জীবন দেওয়া হয়। 9 জন, এদের মধ্যে কারা কারা ছিল? 11 জনের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তারিক সাইদ মোহাম্মদ, ইনি জনাব মায়ার জামাতা, সাবেক কোম্পানি কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ এরা, এবং কাউন্সিলর নূর হোসেন তো আছেই। সো এদেরকে দেওয়ার পর হাইকোর্ট যখন রায় দিয়েছে, তারপর তারা আপিল বিভাগে আপিল করেছেন, সেটারও 5 বছর চলে গেছে, আজও ওটার শুনানি শুরু হয়নি। সমস্যাটা কি, আমি মূল সমস্যাটা নিয়ে পরে আসছি, কিন্তু এই মামলাটার শুনানি বা সব কিছু একটু বেশ দ্রুত হওয়া উচিত ছিল এই কারণে, একটা বাহিনী রাষ্ট্রীয় দায়িত্ব হাতে নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার প্রতিপক্ষকে খুন করছে। মানে কোনো একটা মানে মিশন তাকে দেয়া হলো যে ওই মানুষটাকে খুন করে ফেলো, ও প্রতিপক্ষ আছেই আছে, সে আছে। এটাই বিভৎস ঘটনা। কোনো বাহিনীর হাতে সক্ষমতা থাকার কোনো কারণ নাই, কিন্তু যখন একটা বাহিনীর বেশ কিছু সদস্য মিলে 7 জন মানুষকে এভাবে একসাথে খুন করে ফেলে জাস্ট তার কিছু পার্সোনাল টাকা পাবে বলে, টাকা খেয়ে মামলায় ফাঁসিয়ে দাও, থানায় এনে পেটাও, এগুলো বাংলাদেশে আবহমান কাল থেকে আসলে হয়েছে। এগুলো আমাদের কাছে খুব নতুন কিছু না, এগুলো প্রত্যেকটা বিভৎস ঘটনা। কিন্তু টাকা খেয়ে মানুষ খুন করা এবং 7 জন মানুষকে খুন করে ফেলা, এই ঘটনার খুব দ্রুত সুষ্ঠু একটা বিচার মানুষের সামনে হওয়া দরকার ছিল, অ্যাটলিস্ট বাহিনীগুলোর। কারণ এখানে সামরিক বাহিনীও জড়িত আছে, নিশ্চিতভাবেই সামরিক বাহিনী তাদের এই কুলঙ্গার সন্তানদেরকে ওন করেন না, তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া, চাকরিচ্যুত করা হয়েছিল, তারপর তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এই যে ইমেজের ব্যাপারটা, যে এখানে থেকে এসে এই কাজ করেছে, সেই অ্যাকশনটা অতি দ্রুত নেওয়া খুবই জরুরি ছিল একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। এবং যখন আপনি ধরা খেয়ে গেছেন কিন্তু তারপরও আপনি করছেন না, তার মানেটা কি? তার মানে সরকারের দিক থেকে এই মেসেজ আছে যে এরকম কিছু করা হলেও তোমাকে ছাড় দেওয়ার টেন্ডেন্সি কিন্তু আমার আছে। খুব শোরগোল হয়েছিল বলে পারা যায় নাই, কিন্তু এই ছাড়টা আসলে সরকার দিতে চেয়েছিল, এবং রীতিমতো একজন মন্ত্রী এবং অতি গুরুত্বপূর্ণ নেতার জামাতা এখানে আছে। আর বিচারে গড়িমসি কেন হচ্ছে? আমরা কেউ বলতেই পারি যে কোনো অপরাধীকে তো প্রধানমন্ত্রীর পরামর্শে, মানে আমরা তো জানি যে রাষ্ট্রপতি ক্ষমা বলে, এটা আসলে আমি আগেও একদিন দেখিয়েছি, 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হবে। অর্থাৎ সরকার যদি ডিসাইড করে তাহলে তো শাস্তি হয়ে যাক। আপিল বিভাগেও তাদের মৃত্যুদণ্ড হয়ে গেল, এবং তাদের এই মৃত্যুদণ্ড তো আপনি চাইলে বাদ করে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এখানেই আসলে সংকটটা হচ্ছে এইখানে। কারণ হলো এই ঝুঁকি নেওয়া এত আলোচিত একটা ঘটনা, এবং এটা জাস্ট একটা পেটি খুন না, একজন ব্যক্তিকে খুন করেছে। যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরের তাহেরের ছেলেকে ক্ষমা করা দিয়ে নিয়ে বলেছিল একটা সাধারণ মানুষ একজন সাধারণ মানুষকে খুন করেছে। কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে এই রকম একটা বিভৎসতম ঘটনা এবং বিভৎস মানবাধিকার লঙ্ঘন করাটাকে আপনি যদি মাফ করে দেন, সেটা নিয়ে আবার তুমুল শোরগোল হবে। এই ঝুঁকিটা সম্ভবত সরকার নিতে চাইছে না, সে কারণেই আজও 5 বছর চলে যাওয়ার পরও আপনি এই আপিলটা শুরু করছেন না। এই আপিল শুরু করতে আমি ধারণা করি, বিশ্বাস করি, কারণ গত বছরও দেখলাম রিপোর্ট হয়েছে যে আপিল শুরু হচ্ছে না, আপিলের শুনানি শুরু হয়েছে, তখন 4 বছর ছিল, এখন 5 বছর, 6 বছর, 7 বছর চলতেই থাকবে। সাগররুনি হত্যা মামলার চার্জশিট দেওয়ার তারিখ পেছানোর মতো। সেটা আপনি যতদিন পারেন ঝোলাবেন, ঝোলানোর পরে চলতে থাকবে, এবং এরপর আপিল শুরু হলেও আমরা ধারণা করি যে এই মামলা খুবই শ্লথ গতিতে চলবে। যত বেশি দেরি করিয়ে দিতে পারেন, মানুষের স্মৃতি থেকে ঘটনা তত বেশি বেরিয়ে যেতে পারে। ফলে আজ থেকে আরও অনেক বছর পর যদি এই সাজা হয়, এবং সেটা যদি রাষ্ট্রপতি মানে শাসনের সরকার
যদি ক্ষমা করে দেয়, তখন উচ্চবাচ্য তুলনামূলকভাবে কম হবে। যে মানুষগুলো এই ঘটনাগুলো সরাসরি দেখেছে, যাদের স্মৃতিতে খুব তাজা আছে, সেগুলো ফিকে হবে। যারা একটু বেশি বয়স্ক ছিলেন তারা মারা যাবেন। সুতরাং যত দেরি করাতে পারেন আপনি আসলে এই ধরনের একটা বেনিফিট পেতে পারেন। এবং আমরা আগেই একটু বলে রাখলাম যে একটা রাষ্ট্র কী পরিমাণে একটা ক্রিমিনাল এম্পায়ার হয়ে উঠলে, একটা রাষ্ট্রকে কী পরিমাণে একটা অপরাধীদের স্বর্গরাজ্য বানানো হলে এই রকম ঘটনা ঘটতে পারে, সেটা তো আমরা ভুলবো না, আমাদের ভোলা উচিত হবে না। আমাদের জাতির ইতিহাসে মানে এই রাষ্ট্রকে ভেঙে ধ্বংস করার খুব গুরুত্বপূর্ণ একটা আলামত হিসেবে নারায়ণগঞ্জের এই 7 খুন নিশ্চিতভাবে রেকর্ডেড থাকবে।